আমরা দেখি যে বাংলাদেশের ইলিশের যে উৎপাদন 25-এও ধারণা করা হচ্ছে ইলিশের উৎপাদন কমে যাবে। আজকে যে জাটকা ছোট ছোট ইলিশকে বলছি, এইটাই বড় হয়ে বড় ইলিশ হচ্ছে। এটা যদি ব্যাপক হারে ধরা পড়ে যায় তাহলে বড়টা আসবে কোথা থেকে? বেশি মাছ ডিম পারবে এরকম কিছু? মা ইলিশের ডিম ছাড়ার সময়টাকে কি আমরা তাদেরকে নির্বিঘ্ন করে দিচ্ছি? বাংলাদেশের সর্বোচ্চ উজান হচ্ছে তিস্তা, জি, সেখানেও ইলিশ পাওয়া যেত। পানির স্রোত, পানির পরিবেশ কোনো কিছুই সেখানে নাই। ইলিশ তো নাই, অন্য মাছও অনেক কমে গেছে। এই যে মা ইলিশ নিয়ে এত কারবার, পুরুষ ইলিশ আমরা খুঁজে পাচ্ছি না কেন? প্রচুর পুরুষ ইলিশ আমার সঙ্গে কি আমার ল্যাবরেটরিতে এখনো রাখা আছে। ইলিশ খাচ্ছে যেটা সমুদ্রে পায় না, এই কারণে সুস্বাদু হয় ইলিশ। আসলেই কি শুধুই ডায়েটম? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে 13টি, যেটি মানুষের শরীর তৈরি করতে পারে না, ইলিশের শরীর সেটা তৈরি হয়। 33 বছরে ইলিশ আপনার কথা রাখছে কিনা আমি জানি না, কিন্তু বাজার কিন্তু আমাদের কারো কথা রাখেনি। দাম একটু বাড়বে, কিন্তু আমিও একমত যে তাই বলে এত দাম হতে পারে না। ইলিশ হয়তো 1 কেজি হবে, 2 কেজি হবে, পুকুরেই হবে, এটা সম্ভব কিনা? টেস্ট কাছাকাছি ছিল তাদের, এবং পুকুরের ইলিশে কিন্তু ডিমও আসছিল। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের স্টার পডকাস্টের সাথে আছি আমি ফয়জুল সিদ্দিকী। আমরা কথা বলতে চাই বাংলাদেশের একটি আলোচিত মাছ, যেটিকে জাতীয় মাছও বলা হয়, ইলিশ। এই ইলিশ নিয়ে এত বেশি আলোচনা হয়েছে, পত্রিকার খবর হয়েছে, টেলিভিশনে নিউজ হয়েছে, তারপরে মানুষের আগ্রহের কোনো ঘাটতি নেই ইলিশ নিয়ে। এই ইলিশেই আজকে আমাদের বিষয়, এবং এজন্য অতিথি হিসাবে আছেন আমাদের সাথে একজন ইলিশ বিশেষজ্ঞ ডক্টর আনিসুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, ভালো আছি। আমরা দেখি যে বাংলাদেশের ইলিশের যে উৎপাদন গত 20 বছর 2023 সাল পর্যন্ত আমরা দেখেছি ইলিশের প্রতি বছরই উৎপাদন বেড়েছে, এবং এটি ডাবল হয়েছে 2003 সাল থেকে যদি আমরা এই 20 বছরের ক্যালকুলেশন করি। কিন্তু হঠাৎ করে ছন্দপতন, 2024-এ ইলিশের উৎপাদন কমেছে, 25-এও ধারণা করা হচ্ছে ইলিশের উৎপাদন কমে যাবে। এই প্রেক্ষাপটে আমাদের কাছে অনেকেই অনেক কথা বলছেন, অমুক কারণে তমুক কারণে ইলিশের উৎপাদন কমে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, একই সাথে সকল দর্শক শ্রোতাকে। এই মুহূর্তে দেখুন, আমি আমারই তৈরি করে একটা স্লোগান দিয়ে শুরু করি, আজকের জাটকায় আগামী দিনের বড় ইলিশ। আপনি বলছেন ইলিশে এতদিন বরাবর বাড়ছে, এখন হঠাৎ কমলো কেন? আজকে যে জাটকা ছোট ছোট ইলিশকে বলছি, এইটাই বড় হয়ে বড় ইলিশ হচ্ছে। এটা যদি ব্যাপক হারে ধরা পড়ে যায় তাহলে বড়টা আসবে কোথা থেকে? হ্যাঁ, আপনি বলবেন যে এর আগেও তো এমন হয়েছে, হঠাৎ করে এতটা কেন কমলো? এত বেশি হারে কারেন্ট জালে, ছোট ফাঁসের জালে ইলিশ ধরা, জাটকা ধরা, ছোট ইলিশ ধরা, শুধু সেইটা নয়, এটা কিন্তু একটি দুটি কারণে এটা হয়নি। আমি প্রধানটা বললাম। অর্থাৎ প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট উভয় ধরনের কারণই আছে। তো খুব প্যাথেটিক এটাই যে আমরা প্রকৃতির সঙ্গে যদি ভালো আচরণ না করি, প্রকৃতিও কিন্তু আমাদের সঙ্গে ভালো আচরণ করবে না। এখানে আজকের জাটকা আগামী দিনের বড় ইলিশ, এই জাটকা বড় হওয়ার সুযোগ আমরা যখন দিচ্ছি না, বাধাগ্রস্ত করছি, তখন ইলিশ কম আসছে। শুধু সেইটা নয়, এই জাটকাটা আসে কোথা থেকে? ইলিশ ডিম ছাড়ে, তারপরে তো আসে। এক্স্যাক্টলি। মা ইলিশের ডিম ছাড়ার সময়টাকে কি আমরা তাদেরকে নির্বিঘ্ন করে দিচ্ছি? যত কথাই বলি, মুখে তো বলি। আপনি মনে করেন যে এখনও সেই পিরিয়ডটা কিন্তু চলছে, 4 অক্টোবর থেকে 25 অক্টোবর, 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ। আর দেখেন কত ইঁদুর বিড়াল খেলা চলছে সমস্ত অঞ্চলে, ইলিশ অঞ্চলে। 4 অক্টোবর থেকে শুরু, 7 অক্টোবর কিন্তু একটা পূর্ণিমা। এই পূর্ণিমাকে ঘিরেই কিন্তু আসলে এই নিষেধাজ্ঞা। তারপর তাহলে 21 অক্টোবর আরেকটা অমাবস্যা আছে, 21 অক্টোবর তাহলে কেন? আমার তো এই প্রায় 33 বছর গবেষণা জীবনে এটি গবেষণা করেই বের করা যে আমার একটা সেন্টেন্স বলতেই হয় এখানে, 5 days before and 5 days after the full moon of the moon which will be first appeared in the Bengali month of Ashwin is year. এ কথাটাই আইনের ভাষায় পরবর্তীতে আসছে। 5 দিন আগে, 5 দিন পরে আশ্বিনের বড় পূর্ণিমার দিন, 11 দিন এটাই ছিল। কিন্তু এই সময় হচ্ছে কি মাছ সবচেয়ে বেশি ডিম ছাড়ে। এবং গবেষণায় দেখা গেছে যে আসলে অমাবস্যাগুলো তো কাছাকাছি হারেই ছাড়ে। এই যে 22 দিন আগে তো এটি ছিল 11 দিন, 15 দিন, এরপরে 17 দিন ছিল, সর্বশেষ 22 দিন। আমরা ওই সময় দেখছি যে বিভিন্ন পত্রিকায় খবর দেখেছি, বা আপনারা জানিয়েছেন যে ওই সময় 80% মা মাছে ডিম পারে, বা 70%, এক সময় একটা পার্সেন্টেজ ছিল। 22 দিন এবার আসলো, এখানে কি আসলে মা মাছের ডিম পাড়ার সংখ্যাটা কি বাড়তে পারে? মানে বেশি মা মাছ ডিম পারবে এরকম কিছু? সব থেকে বেশি হারে তারা ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ পায়, অনুকূল পরিবেশ পায়। আচ্ছা, এই জন্যে এই অক্টোবর, আমরা আশ্বিন কথাটাকে বাদ দিয়ে অনেক গবেষণা করে অক্টোবরটাকে ফিক্সড করে রেখেছি যে অক্টোবরে একটা অমাবস্যার একটা পূর্ণিমা
খুব গুরুত্বপূর্ণ। এবং একটা প্রসঙ্গ থেকে একটু বোধহয় আমরা অন্যদিকে গেছি, কেন হঠাৎ করে ইলিশে যে এত কমলো যে কথাটা আসছিল, যে তো সেটা কারণ অনেকগুলো। আমরা এই কিন্তু সেই কারণের সঙ্গে মধ্যে আমরা একটা জিনিস দেখছিলাম জি। যে হচ্ছে যদি আমরা চিন্তা করি যে একসময় হচ্ছে উজানে, মানে বাংলাদেশের সর্বোচ্চ উজান হচ্ছে তিস্তা, জি সেখানেও ইলিশ পাওয়া যেত সেই 20 বছর 25 বছর আগে। আপনারা এত পদক্ষেপ নিচ্ছেন, ইলিশের উৎপাদন বাড়তেছে, কিন্তু উজানে কোনো ইলিশ যাচ্ছে না। এটি কি শুধুমাত্র জাটকা নিধনের কারণে, নাকি এখানে পরিবেশগত বিষয়গুলো আছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অনেক কিছু আছে, অনেকে অনেক কথা অনেক বলে আর কি। কিছু আছে। কি কি এগুলো যদি আমরা একটু আমরা জানা দরকার আমাদের। আমি বোধহয় একটু আগে বলছিলাম মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক আবহাওয়া, জলবায়ুগত পরিবর্তন, সিলটেশন, দূষণ, দখল একটা জিনিস আছে। আর একটা হচ্ছে যে ছোট ফাঁসের কারেন্ট জাল দিয়ে, প্রচুর কাঁথাবের জাল দিয়ে ছোট মাছগুলো ধরে ফেলা, ডিমওয়ালা মাছ ধরে ফেলা, প্রকৃতির উপর অত্যাচার করা, অনেকটা এইরকম। আপনি তো বললেন সেই উত্তরের নদীর কথা। আমার বাড়ি মাগুরা জেলা, নবগঙ্গা নদীর পাড়ে আমি বড় হয়েছি। ছোটোবেলায়ও সেখানে ইলিশ ধরতে দেখেছি। হ্যাঁ, সেখানে সেই পরিমাণ পানি, পানির স্রোত, পানির পরিবেশ কোনো কিছুই সেখানে নাই। ইলিশ তো নাই, অন্য মাছও অনেক কমে গেছে। আমার একটা কমিটমেন্ট আছে, এই গবেষণা জীবনে আমি বাংলাদেশের অনেকগুলো জায়গাতে, ইভেন মধুমতিতে এখন কিছু ইলিশ দেখা দিচ্ছে। হিলসা ফিশারি ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান, যেটা এই হাতেই লেখা, এবং বর্তমান সরকার সেটা যে সঠিক আঞ্জাম, মানে সেটার ব্যবহার করে যাচ্ছে, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এই ফলাফলকে মৎস্য অধিদপ্তর কাজে লাগিয়ে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় অনেক জায়গাতে কম বেশি ইলিশ কিন্তু ফিরে আসছে। হ্যাঁ, বিগত যে বছরটার কথা আপনি একটু আগে বলছিলেন যে হঠাৎ ক্রমশ বাড়ছিল, হঠাৎ কমে গেল, ক্রমশ বাড়ছিল, কিন্তু রিসেন্টলি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যে কোনো নানাবিধ কারণে কিন্তু ওই জাটকার প্রোটেকশন দেওয়া সহ ইলিশে ডিম ছাড়ার সুযোগ করে দেয়া সমস্ত জায়গাতে অনেকখানিই ব্যতিক্রম হয়েছে। কিন্তু এখানে অনেকে বলবার চেষ্টা করছে যে হচ্ছে বিগত সময়ে একটু কাগজে কলমে ইলিশের উৎপাদন বেশি দেখানো হয়েছে। যদি কম বেশি তর্কের খাতিরে ধরে নিজে সেমন দেখানো হয়েছে, তারপরেও আমি তো বিগত 20 সেপ্টেম্বর থেকে 27, প্রায় 7 দিন আমি দক্ষিণাঞ্চল ইলিশ অঞ্চলটা আমি চষে বেরিয়ে এসেছি। ইলিশ নিয়ে গবেষণার সঙ্গে এখনও সংশ্লিষ্ট আছি। আমি যখন বাজারে বড় ইলিশ দেখতে পাবো, আমি তো বলবো হ্যাঁ বড় ইলিশ দেখতে পাচ্ছি, মানুষ কিনছে, খাচ্ছে। কিন্তু একেবারে রিসেন্টলি বড় ইলিশের সংখ্যা এত কমে গেছে যে এটা চোখে পড়ার মতো। এখন যখন আপনি দেখেন যে ঝুড়িতে করে বা ভ্যানে করে বা মাথায় করে ডালায় করে গলিতে গলিতে কোনো পণ্য বিক্রি হয়, তখন মনে করেন সেটার আধিক্য হয়েছে, পরিসংখ্যান যাই বলুক। এখন কিন্তু জাটকার আধিক্য দেখা যায়, এই ডালায় বা ঝুড়িতে বিক্রি করে, অলিতে। তাহলে তখন পরিসংখ্যানে যদি ভুলও থাকে, কম বেশি হতে পারে। কিন্তু আমি আমার নিজস্ব গবেষণা চেতনা, ক্যাচ ফর ইউনিট ইফোর্ট, সিপিইউই বলি আমাদের টেকনিক্যাল ভাষায়, একটি 100 মিটারের জাল 1 ঘন্টা পানিতে ইলিশ অঞ্চলে রাখলে কি পরিমাণ মাছ আসে, একই পদ্ধতিতে সেটাকে কাস্ট করা হচ্ছে, সেখানে একটা মেজারমেন্ট চলে আসে। আর এই অধিদপ্তরগত বা বিভিন্ন তথ্যে যে ভুলই থাকুক না কেন, আমি যখন দেখি যে সিজনে একটা জাল 100 মিটারের জাল 1 ঘন্টা থেকে 8 কেজি মাছ পেয়েছি, কিন্তু আবার যখন একটা সময়, যেমন অমাবস্যা পূর্ণিমার মাঝখানে একটা সময় ওই জাল ওইখানেই ফেলা হলো, তখন দেখা 2-3 কেজিও আসছে না, মরা কাঁঠাল বা ডালার সময় চলে। তো কাজেই এর একটা সিজন বা একটা সময় থাকে, জোয়ারের সময় সেটা আসে, আশ্বিনের পূর্ণিমার সময়, আগস্ট থেকে শুরু করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হাই টাইম কিন্তু ইলিশের কিন্তু প্রজননের মূলত দুটোর সময়, একটাই সেপ্টেম্বর অক্টোবর, আগস্ট থেকে শুরু হয়ে যায়, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, নভেম্বরের কখনো কখনো ফার্স্ট উইক পর্যন্ত যায়। গবেষণার দ্বারা, ব্যবস্থাপনার দ্বারা যখন ইলিশ বাড়লো দিনে দিনে, 2002-3 সালে 2 লক্ষ মেট্রিক টনের নিচেই ছিল, এখন কিন্তু সে 5.5 লক্ষ মেট্রিক টনের কাছে আসছে। মাঝখানে তো আমরা যেটা দেখছি 5,70,000 ছিল, 5,71,000 মেট্রিক টন 2023 এই রিপোর্ট। হ্যাঁ, সেটাই তো, এটা ধরুন প্রায় 5.6 লক্ষ মেট্রিক টনের কাছে চলে আসলো। তো এখন এই অবস্থাটা ধরে রাখার জন্য এটা কিন্তু বড় চ্যালেঞ্জ। 3টি যুগান্তকারী পদক্ষেপ, যেটি না বললেই নয়, যে একটা সময় কিন্তু এটা ছিল যে অনেক পদক্ষেপ নেওয়ার পর ইলিশ বাড়ছিল না। আমি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করি। যেমন একটা পাত্রে যদি 2টো ছিদ্র থাকে, আপনি পানি ঢালছেন, কিন্তু আপনি প্রথমেই পানি ঢালছেন, পাত্রটা ভরবে না। আচ্ছা, যদি একটা ছিদ্র বন্ধ করে দেন, তাহলে হয়তো একটা সময় ভরতে যাচ্ছে, আবার একটু পরে খালি হয়ে যাচ্ছে, এমন। তো এই 2টো ছিদ্র কি?
এই যে আজকের জাটকা আগামী দিনের বড় ইলিশ, আমার প্রিয় স্লোগান যেটা দিয়ে শুরু করেছিলাম, এইটে 2002-03 সালে এগুলো লক্ষ্য করার পরে 2003 সালের পর থেকে আর কি একটা ছিদ্র বন্ধ করার উদ্যোগ নেওয়া হলো, অর্থাৎ জাটকা রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। জাটকা ধরা নিষিদ্ধ হলো। এইটা বাস্তবায়নের প্রেক্ষিতে ইলিশ একটু বাড়া শুরু হলো, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছিল না। 2005-06 সালের দিকে গিয়ে যখন এই যে জাটকা আসে কোথা থেকে, মা ইলিশ ভালোভাবে ডিম ছাড়ে, যে সময়টা চলছে, কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ সময় চলছে। 2005-06 সালের দিকে তখন ওই আরেকটা ছিদ্র বন্ধ করা হলো, ওই আইনটা করা হলো, গবেষণার ফলাফল দিয়ে মা ইলিশ ধরা নিষিদ্ধ করা হলো, এবং সময় বেঁধে দেওয়া হলো যে তখন ছিল 11 দিন, 5 দিন আগে 5 দিন পরে পূর্ণিমার দিন, আর এখন হলো একটা পূর্ণিমার সঙ্গে একটা অমাবস্যা, আগে 3 দিন পরে 3 দিন, 6 দিন, আর এই 15-21 থেকে 22 দিন হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস জানি যে আপনি যেটা বলছেন, এই তো আপনার এই অক্টোবরের এই মা ইলিশ ধরা নিষিদ্ধ হওয়ার পরে নভেম্বর থেকে আরেকটা সিজন আসছে, যেখানে আপনি ইলিশের একটা ক্যাটাগরিকে আপনার ধরা নিষিদ্ধ করে দিচ্ছেন 1 নভেম্বর থেকে 30 জুন 8 মাস। এটা কিন্তু জেলেরা মাছ ধরবে পানিতে, তাদেরকে অভয়াশ্রম বাস্তবায়ন মানে মাছই ধরতে নামবে না, আর এটাকে মাছ ধরতে নামবে কিন্তু 25 সেন্টিমিটার নিচেই ধরবে না। এটাকে আমরা কিন্তু 23 সেন্টিমিটার ছিল, দুটো কাজ করা হয়েছে। এই গবেষণাটা করি আমি 14-15-16 দিকে, ওয়ার্ল্ড ফিশ এটা ফিনান্স দিয়েছিল মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে। আমি আমার গবেষণা দল নিয়ে 2 বছর কাজ করার পরে আমরা এটার ফলাফল দিই যে 4.5 সেন্টিমিটার যে জালের ফাঁস এখন আছে, ছোটটা ধরা পড়ে যায়, এটা যদি একটু 6.5 সেন্টিমিটার করা যায় তাহলে এই ছোটটা ছাড়া পেয়ে যাবে, এরা পরের বছর ডিম ছাড়ার জন্য তৈরি হবে এবং অপেক্ষাকৃত বড় ইলিশ পাওয়া যাবে। আপনারা খেয়াল করবেন, এখন কিন্তু অপেক্ষাকৃত বড় ইলিশ পাওয়া যাচ্ছে, যদিও এই বছরটা একটু তার ব্যতিক্রম দেখা যাচ্ছে, তারও কারণ আছে, হয়তো সুযোগ পেলে সময় পেলাম, সেগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করব। তো আপনার এই যে ছোট ফাঁসের জায়গায় বড় ফাঁস করে দেওয়া হলো, আর 23 সেন্টিমিটার জায়গায় এখন 25 সেন্টিমিটার 10 ইঞ্চি করে দেওয়া হলো। এটা আইনের ভাষাতে এখন 10 ইঞ্চি, অর্থাৎ 25 সেন্টিমিটার নিচের জন্য না ধরে, এই 8 মাস এটে করবে, অন্য ইলিশ ধরবে, কিন্তু এটা সাগরে ফিরে যাবে। এটা প্যাসেজ তৈরি করে দেয়া, যে ট্রাফিক জ্যাম পার করে দেয়া। এই যে সাগরের কথা বললেন ভাই, আমরা যেটা দেখি যে লিটারেচার যেটি বলে যে মা ইলিশ সমুদ্র থেকে নদীতে আসে, ডিম পাড়ে, ডিম পাড়ার পরে সে আবার সমুদ্রে ব্যাক করে, ফিরে যায়। জি জি। এই যে তারা আসলে নদীতে কি শুধুমাত্র কি মানে মিঠা পানি বা এদের পরিবেশ, ডিম পাড়ার পরিবেশ কি এখানে আছে, এই কারণেই আসে, নাকি হচ্ছে সাগরের কোনো সমস্যা আছে? মানে এটা তো মানুষের একটা কৌতূহল থাকে। যেমন আমরা যদি আরও বলি, পুরুষ ইলিশ আমরা কখনোই দেখি না চোখ দিয়ে, এরকম অনেক ধরনের কথা থাকে। ইন্টারেস্টিং দুটো বিষয় নিয়ে আসছে। একটা হলো তারা সাগরে বসবাস করছে, আবার নদীকে কেন বেছে নিচ্ছে, আর একটা হলো পুরুষ যায় কোথায়। আচ্ছা, পুরুষের প্রসঙ্গটা পরে আসি। পুরুষের সৌন্দর্য থেকে নারীদের সৌন্দর্য কিন্তু বেশি, সবসময় বেশি। কাজেই পুরুষরা, নারীরাও এই ডিম ছাড়ার পর এরাও কিন্তু একটু কদাকার হয়ে যায়। দেখেন ডিম ছাড়ার পর ওদেরকে পাইট বলে, এদেরকেও কিন্তু বাজারে তেমন একটা দেখা যায় না। লোনা করে আবার তাদেরকে দেখেন ঢাকা শহরের অনেক রাস্তা অলিতে গলিতে আবার তাদেরকে পাওয়া যায়। এখন এর অনেক কথা আছে, যাক এ প্রসঙ্গে পরে আসছি। আপনি বললেন যে সাগর থেকে তার নদীতে চলে আসছে, এইটা একটি মাছ যে কিনা সমুদ্রের অতিরিক্ত লোনা পানি সেটাকে অতিক্রম করতে পারে, সক্ষম সেখানে টিকে থাকতে। আবার মিঠা পানি যেখানে একেবারে লবণাক্ততা নেই, সেখানেও আবার দুটোর মিক্সড, আধা লোনা ব্র্যাকিশ ওয়াটার বলি আমরা, এস্টোরাইন এলাকা, মোহনা এলাকাতেও তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। এটা সৃষ্টিকর্তা তাদের সেই রকমের ক্ষমতা তাদের দিয়ে দিয়েছে, জেনেটিক্যাল তাদের মধ্যে এটা আছে। তো নিশ্চয়ই কিছু কারণ তো থাকবেই, এবং ইলিশ তো রহস্যময় প্রাণীও আমি অবশ্য বলে থাকি। ফার্স্ট সুইমার, আমার গবেষণাতে এটা পেয়েছি যে স্রোতের বিরুদ্ধে প্রায় 72 থেকে 74 কিলোমিটার তার অতিক্রম করার সক্ষমতা রাখে। হ্যাঁ, পার ডে, ঘন্টায় প্রায় 3 কিলোমিটার। আমি আমার মিনি ল্যাবরেটরি করে আমি পিছনে সেটা যেটা গবেষণাটা আমি করেছি। তা আপনি বললেন যে তাহলে তারা এই জায়গাটা কেন বেছে নেয়। প্রত্যেক প্রাণী, দেখেন মায়েরা যখন সন্তান প্রসব করবে, প্রত্যেকটা মাকে জিজ্ঞেস করবেন সে তার শ্বশুর বাড়িতে বাচ্চা প্রসবের জন্য পছন্দ করে না, মায়ের কাছে পছন্দ করে। তার মানে নদীতে যেহেতু তার জন্ম, সে ধরে না এটা জন্মের জায়গা ফিরে আসে, সেটাই শুধু নয়, অনেকগুলো নিরাপত্তার ব্যাপারও থাকে। সাগরে হয়তো তার ডিমটা ছেড়ে দিয়েছে, অতিরিক্ত লবণাক্ততা, অসমো রেগুলেশনে সে নিজে টিকে আছে, তার সে সক্ষমতা আছে, কিন্তু তার ওই ডিমটা ফুটে বাচ্চা বের হবে সেটা তার হচ্ছে না।
এটা তার ওই ফ্রেশ ওয়াটার, তার মিঠা পানিতে চলে আসতে হচ্ছে, চলেও আসছে তাই। এবং ওইখানকার থেকে এইখানে নিরাপত্তা বেশি। এখানে তো মনুষ্য সৃষ্ট অ্যানথ্রোপোজেনিক অনেক সমস্যা এখানে আছে। ওই ডিমওয়ালা ইলিশ শুধু ধরছে না, বান্দা তখন তাদের অনেক প্রণোদনা দেওয়া হয়, তারপরেও দেখেন রাতের আধারে তারা মাও ইলিশ, ডিমওয়ালা ইলিশ ধরতে যাচ্ছে, আবার যাটা কেবল ফুটে বেরিয়ে হয়েছে সেটাকেও ধরতে যাচ্ছে। নানান প্রবলেম এটা আছে। তো তারপরেও সাগরে যত রকমের সমস্যা, তার বাচ্চাকে টিকিয়ে রাখার জন্য নদীগুলোতে অনেক কম, নদী অনেক নিরাপদ। কিন্তু এই যে মা ইলিশ নিয়ে এত কারবার, পুরুষ ইলিশ আমরা খুঁজে পাচ্ছি না কেন? পুরুষ ইলিশ, আমাকে এক ভদ্রলোক বলেছিল যে আপনাকে 1 লক্ষ টাকা দেব, আপনি পুরুষ ইলিশ দেখাতে পারবেন না। পরে আমি বললাম যে আমি একজন গবেষক মানুষ, প্রচুর পুরুষ ইলিশ আমার সঙ্গে কি আমার ল্যাবরেটরিতে এখনও রাখা আছে, ফরমালিনে রাখা, অ্যালকোহলে রাখা আছে। এবং আমি যখন এক্সপেরিমেন্টাল জাল ফেলি তখন সেখানে ভিন্ন ভিন্ন ফাঁসের জাল থাকার কারণে সব রকম মাছই আসে। জেলেরা মাছ ধরতে যায়, সে বড়টা ধরতে চায়, দুর্বল মা ইলিশ একটু নাড়াচাড়া কম করে ধরা পড়ে যায়, কিন্তু গবেষণার জালে সব রকমই আসে। অতএব আপনি এই প্রতিজ্ঞা করেন না যে আপনি আমাকে 1 লক্ষ টাকা ছাড়াই আমি আপনাকে এগুলো দেখাবো, আমার ল্যাবে আসেন। পুরুষ প্রায় সমহারেই থাকে সমবয়সে, তবে হ্যাঁ অপেক্ষাকৃত ছোট বয়সে দেখা গেছে পুরুষের সংখ্যা বেশি, স্ত্রীর সংখ্যা কম। তার মানে যত আপঞ্চ আছে, এখানে বৈচিত্র্য আছে অনেকখানি, কিন্তু রেশিও ঠিক না থাকলে ফার্টিলাইজেশন হয় কি করে? ফার্টিলাইজেশন না হলে তো বাচ্চা আসবে না। আজকে আমি, এটা আমার একটা চ্যালেঞ্জ আমার জীবদ্দশা, আমি হয়তো 16টা স্টেজের আমি 9ম স্টেজে চলে এসেছি। এখনও গবেষক দলকে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করি। ইভেন ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার এখনও ট্রান্সবাউন্ডার ইস্যু, তো এটা তো পানির নিচে, তারা তো পাসপোর্ট ভিসা লাগে না, এক অঞ্চল আর এক অঞ্চল চলে যাচ্ছে। তো আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমারের সঙ্গে এই স্টিল ছোটো আকারে হলে গবেষণাটা চলছে। তো এর অনেক গবেষণার প্রয়োজনীয়তাও রয়েছে। সেই কারণে আপনার ইলিশ বিষয়ে এই কথা আমি যেটা বলছি, যে আমি জানি যে আরও কত বিষয়ে কাজ করার আছে। তো আপনার যে মূল প্রসঙ্গে যদি আসি, যে এই জায়গাগুলো তারা নদীকে বেছে নিছে, এটাও আরেকটা কারণ যে তাকে মাইগ্রেশন যে তারা করে মেইনলি ফর 2 purposes. One is feeding, another is breeding. During breeding time, it is the main purpose for them from sea to the freshwater rivers. তারা যে সাগর থেকে নদীতে আসছে, প্রধান এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আসাটা হলো যে তার বাচ্চা, তার প্রজনন ঠিক রেখে তার প্রজন্মকে ঠিক রাখতে হবে, যত বাধাই থাকুক তারা ঠিক। আমরা আরেকটা জিনিস যদি দেখি, মানুষ বলে যে ডায়াটমস, আপনারাই বলেন যে নদীর ইলিশ সুস্বাদু হওয়ার মূল কারণ হচ্ছে ডায়াটম জাতীয় এক ধরনের খাবার, যেটি হচ্ছে ইলিশ খাচ্ছে, যেটা সমুদ্রে পায় না, এই কারণে সুস্বাদু হয় ইলিশ। আসলেই কি শুধুই ডায়াটম, নাকি হচ্ছে এই তার শরীরে লবণ বেড়ে যাওয়াটাও একটা বিষয়? উত্তর তো খানিকটা দিয়েই দিলেন আর কি। যা হোক, আচ্ছা আচ্ছা, ডায়াটম প্ল্যাঙ্কটন, এক্স্যাক্টলি। এদের পছন্দের প্ল্যাঙ্কটন পরিমাণ মতো পেতে হবে। পছন্দের প্ল্যাঙ্কটন আছে, ডায়াটম আছে, কিন্তু নাই অল্প অল্প, তাতে তার পেট ভরছে না। অথবা প্রচুর প্ল্যাঙ্কটন আছে, ইউলোথ্রিক্স, অসিলেটরিয়া, স্পাইরোগা, অনেক প্ল্যাঙ্কটন আছে, সেগুলো সে খাইতে পারে না। বাঙালি বিদেশে গিয়ে অনেক সময় হাঁসফাঁস করে ভালো খাবার না। আমার জীবনে প্রথম ফিলিপিনে গেছি, প্রথম 1 মাস আমার খুব কষ্ট হয়েছে, মনে আছে। তো এদের পছন্দের খাবারটা সঠিক পরিমাণে আবার পেতে হবে। তো এখন এই যে আপনি বললেন ডায়াপটোমাস, ডায়াফ্যানোসমা, নেভিকুলা, এই যে এই সমস্ত ফাইটোপ্ল্যাঙ্কটন যৌন দুটোই, তো এইটা আসলে যে পদ্মা, মেঘনা কিছু যৌন আছে যেটা তাদের পছন্দের পরিমাণ মতো তারা পাচ্ছে। এই সমস্ত জায়গায় এই পরিবেশে এসে তারা এই সঠিক পরিমাণে এইসব খাবার খাওয়ার কারণে তাদের শরীরে, ওরা না ইলিশ মাছে 30 কাটা একটা কথা বলে না, কিলবোন, ওটা কিন্তু একটু বিশেষ কায়দায় ওর ওই পেটে যে ফ্যাট জমে, চকচক করে, তখন রূপালী ইলিশ নামটা এমনি এমনি আসে নাই। তো ওই ফ্যাট জমে omega-3 ফ্রি ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ অসম্পৃক্ত ওমেগা ফ্যাটি অ্যাসিড যুক্ত। টেস্ট শুধু বাড়ে না, এটা নানান ঔষধি গুণও আছে ইলিশ মাছের, যে জন্যে তো এই যে আজকের এই পডকাস্টের পর দেখি ইলিশ মাছের দাম আরও বেড়ে যেতে পারে। ওষুধি গুণ আছে অনেক, তার কারণ হচ্ছে যেটা হৃদরোগের ঝুঁকি কমায়। এটা টেস্টই শুধু এই সমস্ত কারণে না, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে 13টি, যেটি মানুষের শরীর তৈরি করতে পারে না, ইলিশের শরীর সেটা তৈরি হয়। যে আপনি বলছেন যে দাম বেড়ে যাবে আজকের পডকাস্টের পরে, দাম বাড়লো, কিন্তু আমার তো দাম কমাতে হবে। ইলিশ তো চাষ হয় না, ইলিশ তো হচ্ছে নদী থেকে আহরণ হয়। রুই মাছ চাষ হচ্ছে, তাকে আমরা খাবার দিচ্ছি, পোনা কিনে ছাড়ছি, হ্যাঁ, তাকে একটা নির্দিষ্ট সময় পর থেকে জাল দিয়ে টেনে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতেছি। অথচ ইলিশের কাজ হলো নদী থেকে আহরণ করে বিক্রি করা। এই যে দামের এত ফারাক, এইখানে
কেউ বলছে সিন্ডিকেট, কেউ বলছে অন্য কোনো কারসাজি, আসলে ঘটনাটা কি? সিন্ডিকেট শব্দটা হয়তো কারো কারো কাছে অপ্রিয় লাগতে পারে, কিন্তু আমার কথা হলো যে কথা তো খুবই সত্য যে রুই কাতল পোনা ছেড়ে লালন পালন করে বড় করা হচ্ছে, তার একটা শ্রম খরচ আছে, তার পোনার খরচ, খাবারের খরচ, খাবারের খরচ কিন্তু সবচেয়ে বেশি, খাবারের খরচ বেশি, পরিচর্যা, বাজারজাত করা, কিন্তু সাগর থেকে শুধু ধরে আনবে। এইটা ঠিক যে তেলের মূল্য বাড়ছে, ধরতে গেলে অনেক নৌকা দূরে যেতে হয়। ভাড়া আগে বা কিন্তু ইয়ে। যে নদী মোহনায় যেটা, এখন কিন্তু অনেক দূরে সাগর, গভীর সাগরেও যেতে হয়। তো জাহাজের খরচ, শ্রম খরচ ইত্যাদি বেশি আছে, ঠিক আছে, জালের খরচ প্রত্যেকটা, কিন্তু একটা তারপরে এই না যে নামায় 1 কেজি ইলিশের দাম এত বেশি হবে, এটা আমি অবশ্যই আমি দেখেছি যে সমুদ্রে যখন একটা জাহাজ থেকে হচ্ছে আপনার একটা জাল নামায়, এক ঝাঁকে 30 টন থেকে 70 টন পর্যন্ত ইলিশ উঠে আসে। তাহলে তো এত দাম হওয়ার কথা না, হওয়ার কথা নয়। এই ইলিশ আসলে কত টাকায় আমরা খাইতে পারি? আপনি যেহেতু 33 বছর গবেষণা করছেন, 33 বছরে ইলিশ আপনার কথা রাখছে কিনা আমি জানি না, কিন্তু বাজার কিন্তু আমাদের কারো কথা রাখেনি। এখানে আমাকে আপনি নস্টালজিক করে দিচ্ছেন। যাই হোক, অন্যদিকে না যায়। একেবারে রিসেন্টলি এটাও লক্ষ্য করা গেছে, আমি একটু আগে বলছিলাম, আজকে জাটকায় আগামী দিনের বড় ইলিশ, জাটকা ব্যাপক হারে ধরে পড়েছে, এবং ট্রলিং কিন্তু ভালো ক্ষতি করে সাগরে, যেটা ব্যাপক হারে হচ্ছে। তো এখন মানুষের টার্গেট যেটা, সেই টার্গেট স্পেসিসের দাম কিন্তু বেড়ে যায়। এখানে কথা হচ্ছে যে চাষ করা হচ্ছে না, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও সেটা ধরতে গিয়ে জীবনের যে ঝুঁকি নেয় একজন জেলে, একটা কাঁঠাল পাড়তে গিয়ে বা রুই কাতল পুকুরে ধরতে গিয়ে ওই ঝুঁকিটা দেয় না, সে কারণে দাম একটু বাড়বে। কিন্তু আমিও একমত যে তাই বলে এত দাম হতে পারে না। কত হতে পারে কিন্তু না, আপনি একটু আগে বললেন যে, আমি কথা বলতে চাই না, মৎস্যজীবী ব্যবসায়ীরা বলবো যে আচ্ছা খালি সিন্ডিকেট অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। সিন্ডিকেট নাও যদি হয়, তাহলে এটা তো সত্য যে ভোক্তা পর্যন্ত আসছে, 3-4টা হাত বদল হয়, তারপরে দামটা অস্বাভাবিক হারে বেড়ে যায়, তাহলে কিছু তো সেখানে হয়। কোনো একটা কি হয় সেটা সেখানে লাইভলিহুড অফ হিলসা ফিশার্স, আমার গবেষণা একাংশে এটা ছিল। আমি বলবো যে সোশিও ইকোনমিক্স নিয়েও ইলিশ বিষয়ে গবেষণা যারা এখন করছে, তাদেরকে আমি এই এর মাধ্যমেই আমি জানাবো যে গবেষণা তাদের করা উচিত। তো কথা হচ্ছে যে টার্গেট স্পেসিসের কথা, ফিশের কথা বলেছিলাম। আমি বাজারে কিনতে গেছি, আমার পকেটে অনেক টাকা আছে, কিন্তু আমি কিনবো 1 কেজি সাইজের ইলিশ। শুধু ইলিশ কিনবো না, 1 কেজি সাইজেরটা কিনবো। প্রচুর পরিমাণে 250 গ্রাম 300 গ্রামের ইলিশের সয়লাভ আছে, কিন্তু আমার টার্গেট সেটা নয়। জামাই আসছে পূজায় বা অনুষ্ঠানে, আমার দরকার 1 কেজি সাইজ 800-900 গ্রামের ইলিশ। এবং রিসেন্টলি এটা হয়েছে, খুব অ্যালার্মিং। আমি একজন গবেষক হিসাবে আমি শঙ্কিত যে এত বেশি হারে জাটকাও ধরা হয়েছে এবং ছোটটাকে বড় হওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিগত সময় হয়তো বা আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মৎস্য দপ্তর কোনো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আমি খুব লক্ষ্য করি, আমি এগুলো খুব দেখি ইউটিউবে বা নানান জায়গায় যখন চলে, তার ভিতর দিয়েও যেটা প্রোটেকশন দেওয়া হচ্ছে তার প্রেক্ষিতে ইলিশ আসছে, কিন্তু বড় ইলিশ এখন খুব কম আসছে। কিন্তু টার্গেট হচ্ছে ওইটা। এখন বড় ইলিশ খুব কম আসছে, কিন্তু সবাই পেতে চাচ্ছে ওইটা, এই জন্যে দাম যাই হোক, ওই আপনার চাষ করতে গিয়ে এত খরচ হয়েছে, সেই কারণে দাম ওই সমস্ত প্রসঙ্গ আর এখানে টিকছে না, ধোপে টিকছে না, এই জন্য অস্বাভাবিক দাম বেড়ে যাচ্ছে। আমরা কি তাহলে হচ্ছে, আপনি যেমন নদীতে পুকুরে ইলিশ নিয়ে গবেষণা করেছেন, এই পুকুরে ইলিশ চাষ করা যায় কিনা, কিন্তু আমরা যতটুকু জেনেছি যে ইলিশের যে স্রোত লাগে, কারেন্ট লাগে, এই কারেন্টটা পুকুরে নাই, বা লবণাক্ততার ঘাটতি আছে, অনেক কিছু বিষয় আছে। আমরা কি এইসব কাটিয়ে কি পুকুরের ইলিশ কি আমরা খেতে পারি না? যাকে আমরা ফিডিং করব, পোনা ছাড়বো, তখন হয়তো রুই মাছ, নদীতে যেমন বড় রুই পাওয়া যায় না, এখন পুকুরে বিশাল বড় বড় রুই, কিন্তু দাম কিন্তু খুব বেশি না। ইলিশ হয়তো 1 কেজি হবে, 2 কেজি হবে, পুকুরেই হবে, এটা সম্ভব কিনা আমি জানি না। আপনি কি আমার সঙ্গে একমত হবেন যে ঠিক আছে আমি পুকুরে চাষ করছি, আপনি পুকুরেরটাই খাবেন? কিন্তু অনেকে তো আমাকে বলেছে, আপনি আমাকে এক পর্যায়ে, আমার মনে আছে, আমার এই পুকুরে তখন আমি 3 বার করেছি, একবার সংসদে আলোচনা হলো, বলা হলো, তো পুকুরে করতে গিয়ে তখন দেখা যায় যে 8-9 মাসের পরে গিয়ে তাদের বৃদ্ধি হার খুবই কমে যায়। এক্স্যাক্টলি টেস্ট কাছাকাছি ছিল তাদের, এবং পুকুরের ইলিশে কিন্তু ডিমও আসছিল, পরিপক্ক না হওয়ার কারণে তাদের প্রজনন অন্য লাইনে আর যাওয়া যায়নি, কিন্তু সেখানে খরচ পড়ে যায় অনেক বেশি। বাণিজ্যিক হারে করা সেটা সম্ভব হয় না, প্রচুর খরচ পড়ে যায়। আপনি তো বললেন যে গভীরতা লাগে, লবণাক্ততা, প্রচুর স্রোত লাগে। এখন তো কৃত্রিমভাবে কারেন্ট তৈরি করা হচ্ছে,
কৃত্রিমভাবে কারেন্ট আইপিআরএস আরএস যে সিস্টেমগুলো আছে, রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম আরএসএ বা যেগুলো করা হচ্ছে, এগুলো ওই যে বললাম যে প্রচুর বিদ্যুৎ বা প্রচুর খরচ, সেটা পড়ে ঠিক আছে, কিন্তু সেইখানে যে খাবারের কথা একটু আগে, খাবারের জন্য তার টেস্ট বাড়িয়েছে যে খাবার, আমি চেষ্টা করেছিলাম ইউরিয়া Diatom টিএসপি কি দিয়েছি, হচ্ছে? গোবর দিয়েছি, একটাতে কোনো কিছু দেইনি, কন্ট্রোল বলে সেটাকে, এগুলো করে দেখেছি। তো যেটাতে গোবর এবং ইউরিয়া টিএসপি মিক্সড দেওয়া ছিল, ওইটার বৃদ্ধি হার সব থেকে ভালো ছিল। কিন্তু শুধু বৃদ্ধি হার হলে তো হবে না, এবং সেই বৃদ্ধি হারটা তো লাইফ সাইকেল পুরোটা পর্যন্ত ধরে রাখতে হবে, মানে অনেক চ্যালেঞ্জ ছিল। সত্যিকার অর্থে আমরা কি নিরাশ? না, আমি ভেরি অপটিমিস্টিক। আমি তো এখনও বলি, আমি আজকে হয়তো এই পডকাস্টের মাধ্যমেই আমি এটা বলি যে আমি কিন্তু বলি যে পুকুরের চাষ কে বলছে অসফল, পুকুরের চাষ কে বলছে হয়নি। আমার এই গভীর এই সাগর মোহনাটাই আমার বিশাল পুকুর, যেখানে এটা বৈচিত্র্যময় পুকুর, এখানে স্রোত আছে, গভীরতা আছে, সেখানে আমি পোনা দিচ্ছি হচ্ছে আপনার অক্টোবরে পোনা ছাড়তেছি, আর 1 মার্চ থেকে 30 এপ্রিল তাদের খাবার দিচ্ছি। তার মানে ফাইটোপ্ল্যাঙ্কটন, জো প্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে, বললেন ডায়াটম, নিরাপদ রাখছি। ওটা ট্রাফিক জ্যাম পার করা 8 থেকে 12-14 সেন্টিমিটার পার করে আবার তারা সাগর ফিরে যাচ্ছে, কিন্তু পরের বছর ডিম ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে। সাগরে 65 দিন, এটা কিন্তু এখন 58 দিন হয়েছে। এটা নিয়ে আইন কানুনের অনেক কথা আছে, এটা ভারতের সঙ্গে মিলিয়ে রাখারও একটা ব্যাপার আছে, এবং রিসেন্টলি এটা মেলানো হয়েছে। বাংলাদেশ 58 দিন আর ভারত 61 দিন তারা নিষেধাজ্ঞা থাকে। এর জন্য আমাদের জেলেরা 3 দিন সময় ভালো বেশি পাচ্ছে। আগে এটা উল্টা ছিল, আমাদের জেলেদের মধ্যে কষ্ট ছিল। এ নিয়ে অনেক কথাটা অন্য দিন অন্য প্রসঙ্গে হয়তো বলা যাবে। তো এই যে 3 স্তরের নিরাপত্তা দেয়া, এই যে 22 দিন আর 1 মার্চ 30 এপ্রিল 2 মাস, আর সাগরের 58 দিন, ওটাও প্রায় 2 মাস, মানে ওটা হলো মা তৈরি হবে পরের বছরের জন্য। আর এই 22 দিন হলো যে এখন খেতে বীজ বপন করা হচ্ছে, আর ওই 60 দিন হলো বাচ্চা লালন পালন করা হচ্ছে। বাংলাদেশে একটা রূপালী ইলিশের খনি বলি আমি একটা ইলিশের রূপালী খনি যখন গবেষণা করে বের করি, সর্বশেষটা করা হয়েছে আপনার সমুদ্র ঘেঁষে, সুন্দরবন ঘেঁষে। সুন্দরবনের কথা বলছেন, সুন্দরবন ঘেঁষা আমরা দেখি যে কয়েকটা জায়গা আমরা দেখছি যে স্যাংচুয়ারি আছে বা অভয়ারণ্য আছে, ইলিশ সর্বশেষ এখানে হচ্ছে ধরা যাবে না, কখনোই ধরা যাবে না। এই স্যাংচুয়ারি বা অভয়ারণ্য যে করা হলো, জি, এইখানে আসলে কোন কোন প্যারামিটারগুলোকে ফোকাস করা ছিল? শুধুই কি মা ইলিশ বড় হওয়া, না ব্রুডিংয়ের জন্য বা এর জন্য কি ছিল? ঘটনাটা আসলে কি ছিল? দেখেন, আমি তো বললাম বৈচিত্র্যময়, বিচিত্র স্বভাবের, তারা সাগরতে ফিরে আসছে, তারা এই অঞ্চলে ডিম ছাড়ে ফিরে যাচ্ছে। আবার এখানে যেমন মানুষ মনে করে ডিম ছাড়ার জন্য, আসলে দুটো উদ্দেশ্য প্রধান থাকে, নিরাপদে এইখানে পৌঁছে যাওয়া এবং নিরাপদে নির্বিঘ্নে ডিম ছেড়ে আবার ফিরে যাওয়া, দুটো উদ্দেশ্য থাকে। তা আপনি যেটা বললেন যে কি বৈশিষ্ট্যের ভিত্তিতে অভয়াশ্রমগুলো হয়, কারণ আমি যতটুকু জানি এখন পর্যন্ত এই অভয়াশ্রমগুলো কিন্তু আসলে আলটিমেট নিরাপদ না। এখানে জেলেরা যাচ্ছে কোনো না কোনোভাবে, জেলেরা যাচ্ছে ঠিক আছে, কিন্তু ওখানে যদি দেখা যায় সাকসেসিভ পরপর 3 বছর মা ইলিশের প্রচুর আনাগোনা এবং তাদের যে পছন্দের খাবার এবং তারা ডিম ছাড়ার পুরো পরিবেশ, অর্থাৎ পানির ফিজিকো-কেমিক্যাল প্যারামিটার্স, ডিজলভ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হার্ডনেস, অ্যালকালিনিটি, স্যালিনিটি ওখানে অলমোস্ট জিরো, এই সমস্ত জিনিস, এবং প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, জিও প্ল্যাঙ্কটন সঠিক মাত্রায়, এর একটা হিসাব আছে। এইগুলো যখন সঠিক মাত্রায় থাকে 2 থেকে 3 বছর যদি আমরা দেখি যে এই অঞ্চল, তাহলে এই অঞ্চলটা তাদের অভয়াশ্রম হিসেবে তাদের নির্ভয়ে তারা এখানে খাওয়া দাওয়া করবে, চলাফেরা করবে, ইভেন ডিম ছাড়বে, কোনো বাধা তারা পাবে না। সেই আলোকে ডিক্লারেশনের জন্য প্রস্তাব করি মৎস্য অধিদপ্তরের এখানে বলে মৎস্য মন্ত্রণালয় তখন ধরছে, জেলেরা তো যাচ্ছে যেভাবেই হোক, তাহলে দেখেন অবৈধ পন্থায় কিন্তু যাচ্ছে, অবৈধভাবে যাচ্ছে, কিন্তু তাহলে আমরা কেন অবশ্রম বলছি? কতখানি আইন মানা হচ্ছে? 60%, 70%, 80%। আমি তো বলি যে 50%ও যে আইনগুলো করা হয়েছে, আজকে জাটকা আগামী দিনের বড় জাটকা ধরবেন না, বড় ইলিশ হবে, মা ইলিশে ডিম ছাড়ার সুযোগ দিন, আর এই সময় তাদেরকে প্রণোদনা দেওয়া হয়। তো এতটুকু যদি মানা হয়, শতভাগ আইন বাস্তবায়ন যদি নাও হয়, তারপরেও কিন্তু আজকে এই ইলিশ কিন্তু ধরে রাখা সম্ভব হচ্ছে। 2002-03 সালে যেটা 2 লক্ষ মিটারের নিচেই ছিল, আজকে 5.5 লক্ষ মিটার, 5,71,000 হাইয়েস্ট উঠেছিল, যেটি গত বছরের হিসাবে একটু কম দেখা যাচ্ছে। আমি খুব আশাবাদী, এই নিয়ম ঠিক মতো মানতে থাকলে আমি আশা করি যে 5.5 লক্ষ মেট্রিক টনের উপরে এটা আসবে, থাকবে গড়ে, আশা করি তাই। আমরা আপনার আশায় আমরা আশান্বিত হই। সারা পৃথিবীতে যে 11টা দেশ ইলিশ উৎপাদন করে, তার মধ্যে 86% আমরা উৎপাদন করি এবং সারা বিশ্বের নাম্বার 1 আমরা ইলিশ উৎপাদনে। ভবিষ্যতে এই অগ্রযাত্রা আরও বেশি আগাবে এবং আমাদের যে
জিডিপিতে যে ইলিশের অবদান সেটা কন্টিনিউয়াস থাকুক এই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।